Mirchi Plus presents Har Him Horror. দেবেন দাদুর সঙ্গে কিভাবে আলাপ হয়েছিল সে কাহিনী লিখতে বসলে ভোর হয়ে যাবে। সংক্ষেপে বলি, তখন আমি সদ্য জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয়েছি। ঝিলাম হোস্টেলে সিট পেলাম, রুম নাম্বার 123। ভাগ্যক্রমে আমার রুমমেটও জুটল বাঙালি, প্রশান্ত হালদার। দুদিন পর আমরা আবিষ্কার করলাম আমাদের পাশের রুমের ছেলে দুটোও বাঙালি। একজনের নাম চঞ্চল দাস, অন্যজন সুফিয়ান মণ্ডল। ব্যাস, বন্ধুত্ব গাঢ় হতে খুব বেশি সময় লাগলো না আমাদের। এক বর্ষার রাতে আমরা সিগারেট কিনতে বেরিয়েছি। ঘড়িতে তখন 1টা বাজে। নর্থ গেটের বাইরে মনীষের চা সিগারেটের দোকান। 1:30-2 পর্যন্তই দোকান খোলা থাকে। সেই রাতে ওই সিগারেটের দোকানে আলাপ হয়েছিল দেবেন দাদুর সঙ্গে। ক্যাম্পাসের কমলা কমপ্লেক্সে দাদুর জামা কাপড় ইস্ত্রির একটা দোকান ছিল। থাকতো পাল ডেয়ারির কাছে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে। বিশেষ কোনো কাজকর্ম না থাকলে রাতে খাওয়া দাওয়া সেরে মাঝে মধ্যে আমরা ঢুঁ মারতাম দাদুর ঘরে। দাদুও আসতো আমাদের রুমে। 30 বছর বয়সে বাংলা ছেড়েছিল দেবেন দাদু। তারপর প্রায় 1.5 যুগ ধরে বিহার, মহারাষ্ট্র, গুজরাট সহ প্রায় 9টা স্টেট ঘুরে 10 বছর হলো দিল্লিতে এসেছে। আমরা যেতাম দাদুর কাছে দাদুর জীবনের গল্প শুনতে। এমনিতেই বিদেশ বিভুঁইয়ে বাংলা বলার তেমন মানুষ পেতাম না। সেখানে দাদুর মতো একজন রসিক গপ্পবাজ লোক পেয়ে বেশ আনন্দেই দিন কাটছিল আমাদের। কখনো দাদু গল্প বলতো কিভাবে সে ঝাড়খণ্ডের জঙ্গলে ডাকাতের খপ্পর থেকে বেরিয়ে এসেছিল, কেমন করে থার মরুভূমিতে হারিয়ে গিয়েও টানা 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল দাদু। কখনো কখনো আবার বাংলার গল্প বলতো, গ্রামের গল্প, মৃত বউয়ের গল্প। অসম্ভব সুন্দর কাহিনী বলতে পারত দাদু। কখন কিভাবে সাসপেন্স তৈরি করতে হয়, ভাঙতে হয়, কখন ইমোশনালি ম্যানিপুলেট করতে হয়, এই সব কিছু শ্রোতাকে দারুণভাবে বুঝিয়ে দিত দেবেন দাদু। সেবার 2nd সেমেস্টার শেষ করে বাড়ি ফিরব। ট্রেনের টিকিটের অপেক্ষায় দিন গুনছি আমরা 4 মূর্তি। পরীক্ষার কারণে বেশ কয়েকদিন দাদুর ঘরে যাওয়া হয়নি। কেসিতেও যা সামান্য দেখা হয়েছিল দাদুর সঙ্গে, তখন দাদু কাস্টমার নিয়ে ব্যস্ত। 2 দিন পর রাতে দাদুই এলো আমাদের ঘরে। এ কথায় সে কথায় আড্ডা জমে উঠতে সময় লাগলো না। একটা সময় সুফিয়ান বলল, দাদু এই সপ্তাহের মধ্যেই বাড়ি যাও, আবার আসবো সেই প্রায় 1.5 মাস পর। এটা জম্পেস গল্প শোনাও তো। সুফিয়ানের কথা শুনে বেশ খানিকক্ষণ ভাবল দেবেন দাদু। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা তোরা হেলিকপ্টার চিনিস? আমরা হো হো করে হেসে উঠলাম দাদুর কথা শুনে। আমি বললাম, হ্যাঁ চিনি, ওই ফড়িংয়ের মতো অনেকটা দেখতে তো। দাদু মুচকি হাসল, না, সাইকেলের মতো। আমরা হঠাৎই থমকে গেলাম। জিজ্ঞেস করলাম, মানে? দাদু বলল, তার মানে চিনিস না? বেশ, শোন তবে। বিছানায় পা গুটিয়ে বাবু হয়ে বসল দাদু। চঞ্চলের থেকে একটা সিগারেট জ্বালিয়ে সেটা বড় একটা টান দিয়ে দাদু গল্প বলা শুরু করল। আমি আন্দাজ করেছিলাম তোরা চিনবি। এখন আর হেলিকপ্টার বিশেষ দেখা যায় না তো। বছর 10-15 আগেও দেখা যেত, তবে সেসব ছিল বর্ডার এরিয়ায়। আকাশে যা উঠতে দেখিস, ওর সাথে এর কিন্তু কোনো সম্পর্ক ছিল না। হেলিকপ্টার হলো সাইকেল, যার কেরিয়ারটা ওই বিশেষ একটুখানি বড়। একসময় এই পশ্চিম বাংলার বাংলাদেশের বর্ডার এরিয়ায় এই সাইকেল চলতো, মানুষ পারাপারের জন্য চলতো। তখনও পাসপোর্ট বা ভিসার এত কড়াকড়ি হয়নি। বেশিরভাগ লোকজনই ব্ল্যাকে যাতায়াত করতো। তো ব্ল্যাক মানে কি বুঝলি তো? চোরাই পথ। এই পথে যারা যাতায়াত করে তারা এইসব হেলিকপ্টারে চাপতো। চালকদের কাছে সব খবর থাকতো, কখন কোথায় রাস্তা একদম ফাঁকা সব বলে দিত। যুবক বয়সে
একবার খুব অনটনে পড়ে আমি বছর 2-3 হেলিকপ্টার চালিয়েছিলাম, বুঝলি। মোটামুটি ভালোই রোজগার করেছি। আমার কয়েকজন বন্ধু এই কাজ করত, ওরাই দলে ভিড়িয়ে দিয়েছিল আমাকে। যাত্রীদেরকে আমরা বলতাম পার্টি। যে গ্রুপে আমরা হেলিকপ্টার চালাতাম সেই গ্রুপের একটা অলিখিত নিয়ম ছিল, পার্টি টাকা দিচ্ছে, ব্যাস আমাদের ওইটুকুই, আর কোনো প্রশ্ন নয়। বুঝতেই পারছিস 2 নম্বরই গ্রুপ ছিল কি না। পয়সা খুব বেশি পেতাম। আমাদের ডেরা ছিল একটা বন্ধুর ভেড়ির ঘরে। ওই ঘরটা বর্ডার থেকে কিলোমিটার 4 ভেতরের দিকে। ওখানেই পার্টি আসতো, কথা বলা, লেনদেন সবকিছু তো ওই ঘরেই হতো। একবার এক শীতের রাতে আমি আর আমার 3 বন্ধু গৌতম, অমিত আর পুলক ওই ভেড়ির ঘরে বসে তাস পেটাচ্ছি। মাঝরাত পেরিয়ে গেছে। শীতের রাতগুলোতে সাধারণত পার্টির আনাগোনা বেশি হতো, কিন্তু সেদিন কি জানি একটা হয়েছিল, বুঝলি। একটাও পার্টি আসেনি, বুঝলি। সারাটা দিন অপেক্ষা করলাম। হঠাৎ ঘরের দরজায় একটা টোকা পড়ার শব্দ। আমি গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? বাইরে থেকে চেনা গলায় একটা জবাব এলো, আগে পার্টি। দরজা খুলে দিলাম। দরজার পাশে রাখা ওই হ্যারিকেনের আলোয় দেখলাম আমাদের পাড়ার গোবিন্দ রে। দাঁতের সবগুলো পাটি একদম বের করে ওখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা এদিক ওদিক থেকে আমাদের জন্য পাটি ধরে আনে। বললাম, কোথায় পাটি? গোবিন্দ কোনো উত্তর দেওয়ার আগেই পেছনের অন্ধকার থেকে একজন পাতলা ছিপছিপে লোক এসে দাঁড়ালো আমাদের ওই হ্যারিকেনের আলোর সামনে। হ্যারিকেনের হলদে আলোয় লোকটার চেহারা দেখে কয়েক সেকেন্ডের জন্য একদম থমকে গিয়েছিলাম। অমন ইস্পাত কঠিন চোয়াল খুব কম দেখেছি জীবনে। তার উপর সারা মুখে অজস্র কাটাকুটির দাগ। একটা ভুরু অর্ধেক চেরা, সম্ভবত সদ্য চিড়েছে, বুঝলি। এখনো রক্তের দাগ ঠিকঠাক ভাবে যায়নি। বুঝলাম পার্টি খুব একটা সুবিধের নয়। মনটাও আনচান করে উঠল, কারণ বললাম না, যত অসুবিধের পার্টি তত টাকা বেশি। ঘরে ঢুকে একটা প্লাস্টিকের চেয়ারে বসে খানিক হুকুম করার সুরেই লোকটা বলল, আজ রাতেই আমাকে ওপারে যেতে হবে, পারবে? আমি বললাম, আজ রাতে তো হবে না, রাস্তা ক্লিয়ার নেই। লোকটা গম্ভীর কণ্ঠে তখন বলল, 10,000 টাকা। রাস্তা ক্লিয়ার করো। আমরা সবাই একবার মুখ চাওয়াচাই করলাম। 10,000! 3-4টে খেপেও এত টাকা আসে না রে। চোখ একদম চকচক করে উঠল আমার। তবু চুপ রইলাম। মন বলছিল পার্টি আরো পয়সা ঢালবে। হলো তাই। আমাদের চুপ করে থাকতে দেখে লোকটা মৃদু হেসে বলল, আরো 7,000 দিচ্ছি, বাড়িয়ে দেব। গেলে বলো, নয়তো অন্য কোথাও চলে যাই। এবার আমি ঘাড় নাড়লাম, বললাম, হয়ে যাবে হয়ে যাবে, আপনি বসুন না এখানে। গোবিন্দ, ওরে ও গোবিন্দ, বলি স্টোভ জ্বালা, দাদাকে একটু চা করে দে, আমরা ততক্ষণে আসছি। বাইরে বেরিয়ে চাপা গলায় গৌতম বলল, ভাই শোন, এই টুকটাক এদিক ওদিক যা করি মানছি, কিন্তু এ মাল তো মহা ঘুঘু মনে হচ্ছে। আমি বললাম, হলে হোক হলে হোক, আমাদের কি, আরে আমরা তো টাকা পাচ্ছি, ব্যাস। পুলক আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আমি যাচ্ছি, তোরা কেউ যাবি না তো আমি যাচ্ছি, এত টাকা ছাড়া যাবে না। তোরা মদের ব্যবস্থা কর, ওকে পৌঁছে দিয়ে এসে মদ গিলবো, কেমন? 20 মিনিটের মধ্যে ওই টাকা পয়সার লেনদেন সব মিটিয়ে নিয়ে পার্টি নিয়ে বেরিয়ে পড়লাম আমি। পৌষ মাসের জমাট অন্ধকার রাত, তার উপর কৃষ্ণপক্ষ। 1 হাত দূরের জিনিসই তো ঠিকমতো ঠাউর করতে পারি না। যদিও অন্ধকার নিয়ে আমার তেমন একটা ভাবনা ছিল না। আশপাশের সব রাস্তাঘাট, ক্রসিং পয়েন্ট সব কিছু একবারে আমার চেনা জানা তো। ভালো করে সোয়েটার চাদর মুড়িয়ে প্যাডেলে চাপ দিলাম আমি।
পার্টিকে বললাম, শুনুন শুনুন, একদম জোরে কথা বলবেন না, কোনো সমস্যা হলে ওই কোমরে টোকা দেবেন, কেমন? পার্টি ঘাড় নাড়ল। কুয়াশার চাদর কেটে ছুটল আমাদের হেলিকপ্টার। বেশ কিছুক্ষণ টানা চালানোর পর হঠাৎই আমার মনে হলো কেরিয়ারের ভার যেন একটু বেড়ে গেছে। ভাবলাম শীতের জন্য হয়তো এরকম মনে হচ্ছে। আরও জোরে চাপ দিলাম প্যাডেলে। বর্ডার তখনও কিলোমিটার দেড়েক দূরে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আরও ওজন বেড়ে গেল ক্যারিয়ারের। কেউ যেন দড়ি বেঁধে সাইকেলটাকে পিছন দিকে টানছে। আমি যত জোরেই প্যাডেল করি না কেন, সাইকেল কিছুতেই আর এগোতে পারছে না। একটা গলা খাঁকড়ি দিয়ে লোকটাকে বললাম, ও দাদা, একটু ঠিক হয়ে বসুন না, চালাতে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন না? লোকটা চাপা গলায় বলল, আমি তো ঠিক করেই বসে আছি। আরও কিছুক্ষণ চেষ্টা করলাম, কিন্তু সাইকেল তো একদম এগোচ্ছেই না। ওই শীতে ঘেমে নিয়ে চলেছে। মনে হচ্ছে আমার সাইকেলের পেছনে কয়েক হাজার ইঁট বাঁধা হয়েছে। শেষে আর থাকতে না পেরে সাইকেল থামিয়ে পিছন ঘুরে টর্চ জ্বালালাম। না, সাইকেল তো একদম ঠিকঠাক, হাওয়াও বেশ রয়েছে পিছনের চাকায়। এইসব দেখে আবার চালানো শুরু করলাম, কিন্তু 5 মিনিট যেতে না যেতেই সেই একই সমস্যা। এবার হঠাৎ একটা অদ্ভুত শব্দ করে হাত পা নাড়িয়ে চিৎকার করে উঠল লোকটা। নড়ে উঠল সাইকেল। আমি ধমক দিয়ে বললাম, কি করছেন কি দাদা, শব্দ করবেন না, চুপ করুন। লোকটা ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলো, এই রাস্তায় সাপ আছে নাকি? আমি বললাম, শীতকালে সাপ কোথায় পাচ্ছেন আপনি, চুপ করে বসুন। লোকটা বলল, আমার পা বেয়ে কি উঠছে তাহলে? আমি থতমত খেয়ে গেলাম লোকটার কথা শুনে। সাইকেল স্লো করে ঘাড় ঘুরিয়ে টর্চ মারলাম লোকটার পায়ের দিকে। তোরা বিশ্বাস করবি কিনা জানি না, সে রাতে আমি এক ফোঁটাও নেশা করিনি। আর কাজের সময় আমার মাথাও কিন্তু একদম শার্প থাকে। কিন্তু আলো ফেলে আমি যা দেখলাম তা কোনো সুস্থ মানুষ দেখতে পারে না। দেখলাম সারা রাস্তা জুড়ে অসংখ্য মানুষের রক্তমাখা হাত। ফুলকপি গাছের মতো ওই মাটি ফুঁড়ে একদম ওপরে উঠছে। প্রায় 10-12টা হাতের 50-60টা আঙুল দিয়ে চেপে ধরতে চাইছে পেছনের চাকা, মাডগার্ড। 2-3টে হাত চেপে ধরছে পার্টির জিন্স প্যান্ট। শরীর ঢলে উঠল আমার, বুঝলি? ছিটকে পড়ে গেলাম সাইকেল থেকে। পার্টিও পড়ে গেল রাস্তার ওপর। আমাদের দুজনের শরীরের চাপে কটমট করে ভেঙে গেল কয়েকটা হাত। পড়ে গিয়ে লাফিয়ে উঠতে চাইলাম, আমি পারলাম না। টের পেলাম আশপাশ থেকে অসংখ্য আঙুল ঘিরে ধরছে আমার শরীর, যেমন একটা ভীতু হরিণ শিশুকে ঘিরে ধরে একপাল হায়না। চিৎকার করে উঠলাম আমরা দুজনই। কিছুক্ষণের মধ্যেই যদিও আমার শরীর থেকে হাতগুলো সব সরে গেল, ওদিকে পার্টির চিৎকার বেড়ে চলেছে। আমার শরীরে আর কোনো শান নেই। মনে যেটুকু সাহস তখনও মরে যায়নি, সেটুকু একসাথ করে কোনো মতে উঠে দাঁড়ালাম আমি। পাশেই টর্চটা জ্বলছিল, বুঝলি? সেটা কুড়িয়ে নিয়ে আলো ফেললাম লোকটার চিৎকারকে লক্ষ্য করে। তারপর যা দেখলাম এখনো মনে পড়লে আমার বুকটা কেঁপে উঠে, বুঝলি? মনে হয় ওই রকম দৃশ্যের চেয়ে নরক যন্ত্রণাও বোধহয় অনেক কম রে, অনেক কম। কয়েকশো হাতের কয়েক হাজার আঙুল ওই বাবুই পাখির বাসার মতো ছেয়ে ফেলেছে লোকটার সারা শরীর। লোকটা যত হাঁসফাঁস করছে হাতগুলো যেন তত চেপে বসেছে। ওই লোকটার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, নাকের মধ্যে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে একটার পর একটা আঙুল। দেখতে দেখতে আমার চোখের সামনেই সারা মুখ লাল হয়ে উঠল ওই লোকটার। আর এক মুহূর্ত আমি ওখানে দাঁড়াতে পারলাম না, জানিস? সাইকেল ফেলে দিয়ে উদ্দেশ্যহীনভাবে দৌড় দিলাম। এই জায়গা ছেড়ে আমি যেদিকেই যাব, তা যদি বিএসএফ এর হাতে গিয়েও পড়ি, তাতেও আমি নিরাপদ। লাগালাম প্রাণপণে একটা ছুট। প্রায় 1 ঘন্টা পাগলের মতো ছুটে ভেড়িঘরের রাস্তা খুঁজে পেলাম আমি। হাঁপাতে হাঁপাতে গিয়ে আছড়ে পড়লাম ঘরের দরজায়। তারপর আর কিছু মনে নেই।
আমার জ্ঞান ফিরেছিল পরদিন দুপুরে। জ্ঞান ফিরতেই সে কি জ্বর। বন্ধুরা জিজ্ঞেস করলো, আরে এ কি হয়েছে কি তোর? তখনও আমি বলার মতো অবস্থায় ছিলাম না। 2-3 দিন পর জ্বর সারলে ওদেরকে সব কিছু খুলে বললাম। আমার সব কথা পুলক শুনেছিল। বলল, আমিও তো একটা খবর পেয়েছি জানিস, কাল পেপারে পড়েছিলাম, একটা বডি পাওয়া গেছে ওই বর্ডারের ধারে, সারা গায়ে একদম রক্তমাখা। ইস, প্রথমে চিনতে না পারলেও পরে পুলিশ কিন্তু বুঝতে পেরেছে বডিটা ওই রসু খাঁ নামে এক সিরিয়াল কিলারের। 100-র ওপর মার্ডার করেছে লোকটা, 100-র ওপর। কোর্টে 12টার মতো মামলা চলছে। 2 বছর হলো রসু লাপাতা। পুলিশের আন্দাজ ওই বাংলাদেশ পালিয়ে যাচ্ছিল। এটা শোনার পর গৌতম একটা ঢোক গিলে বলল, ওই লোকটাই আমাদের পার্টি ছিল নাকি? পুলক বলল, পেপারে যা ছবি দিয়েছে তাতে চেনার উপায় নেই, তবে তবে ডেড বডির পাশে একটা হেলিকপ্টার পেয়েছে পুলিশ। হেলিকপ্টারটা দেবেনের। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।